জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আন্তর্জাতিক মহলের চাপে শেখ হাসিনাকে আর ভারতে রাখতে চাচ্ছে না মোদী সরকার। তাই তো যুক্তরাজ্য, আমিরাত, সৌদি ও ফিনল্যান্ডে নতুন করে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে আনা হবে চিফ প্রসিকিউটর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনার পতনের পর ৬০% বাজার হারিয়েছে কলকাতা। ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়েছে দেশটি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন 4টি দেশের রাজনৈতিক আশ্রয়ের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন। শেখ হাসিনার ভারতে থাকার ব্যাপারে অব্যাহত কূটনৈতিক চাপে পড়েছে মোদী সরকার। তাই চূড়ান্ত গন্তব্য হিসাবে ভারতে থাকতে চাচ্ছেন না শেখ হাসিনা। ভারতের দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা এখন এমন 4টি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, যেসব দেশে তার আশেপাশের দেশে তার নিকটাত্মীয় পরিবারগুলো থাকে। প্রথমে যুক্তরাষ্ট্র ও পরে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করলেও দেশ দুটি তাকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়। তবে হাসিনা হাল ছাড়েননি। ওই দুই দেশের পাশাপাশি তিনি ফিনল্যান্ড, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাকে খুব অল্প সময়ের নোটিশে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে হয়েছে। সেখানে একটি সেফ হাউসে তিনি রয়েছেন। বাংলাদেশ তার লাল পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারত হাসিনাকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে। ফলে হাসিনা এখন বিকল্প হিসাবে অন্যান্য দেশের সাথে আশ্রয় লাভের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী, এই বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। শেখ হাসিনাকে নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার কিছুই বলছে না দেশটি। তবে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তার মা আপাতত কোথাও যাচ্ছেন না, কোথাও যাওয়ার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়। প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে? প্রতিবেদনে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয়, সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ, কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কোনো বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি এবং যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে বসবাস করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধ বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। রোববার ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলা প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার এভিডেন্স নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি,
আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন। তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম। আগে ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী হিসাবে কাজ করলেও বর্তমান রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই। দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাসহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারো প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকেও ছাড় দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে আরও 4 প্রসিকিউটর উপস্থিত ছিলেন। তারা হলেন মোহাম্মদ মিজানুর ইসলাম, গাজী মনোয়ার হোসাইন তামিম, বি.এম. সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট এই স্বৈরাচার সরকার পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। গত 1 মাসে যারা কলকাতায় গেছেন তার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারা নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন। সাধারণ পর্যটক না যাওয়ার কারণে প্রায় 60% কমেছে পোশাকের বাজারের বেচাকেনা, ৭৭% কমেছে হোটেল বুকিং, 1/3 নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাও ভালো না হওয়াতে ধারণা করা যাচ্ছে খুব সহজেই কাটছে না এই সংকট। বাংলাদেশের জনগণ মনে করেন, বাংলাদেশ ভারতের অতিরিক্ত প্রভাব, পানি বণ্টন ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। এস হক মার্কেট, যা নিউ মার্কেট বলে পরিচিত, অথবা তার আশপাশে বিপণী বিতানগুলিতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করানোর জন্য বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতায় এলে নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে থাকেন। খবর বিবিসি বাংলার। নিউ মার্কেটের দোকান মালিকদের সংগঠন প্রধান অশোক গুপ্তা বলেন, পোশাকের দোকানগুলি বাংলাদেশি ক্রেতাদের ভিড় দেখা যেত। 1 মাস হয়ে গেল, তারা এখন আর ভারতে আসছে না প্রায় কেউই। আমাদের দোকানগুলোর 60% বিক্রি কমে গেছে এই 1 মাসে। পোশাক, সাজগোজের জিনিস অথবা জুতা সহ সব ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন তিনি। নিউ মার্কেটের কাছাকাছি আরও যে কয়েকটি বড় শপিং মল বা বড় বড় দোকান আছে সেখানেও একই পরিস্থিতি বলে জানা যাচ্ছে। হোটেলের ঘর প্রায় ফাঁকা। মার্কুইস স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা। কলকাতার কেন্দ্রস্থলে এই এলাকাটি বহু হোটেল রেস্তোরাঁ আছে, যারা মূলত বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করেই ব্যবসা করে থাকেন। এছাড়া ওই অঞ্চলে মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায়। ওই এলাকায় গেলে মনেই হবে না যে এটা ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা। তবে জুলাই মাস থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের আসা কমে গিয়েছিল, আর আগস্ট থেকে তা একেবারেই বন্ধ হয়ে গেছে। মার্কুইস স্ট্রিটের হোটেলের মালিক সংগঠনের নেতা মনোত সরকার বলেন, এখন শুধু শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গ এলেও ভারতের সঙ্গে যুদ্ধ বিগ্রহের আশঙ্কা দেখছে না বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি উদ্বিগ্ন নই, বরং অবাক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই ধরনের বক্তব্যে কোনো কারণ আমি পাইনি। ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বিগ্রহ হওয়ার আশঙ্কা আছে বলে আমি মনে করি না। তিনি আরও বলেন, তিনি এটা ভারতের কনজামশনের জন্য বলেছিলেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর তিনি যা বলেছেন তা অনেকটা
বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। কারণ ইউক্রেন যুদ্ধে বা ইসরায়েল হামাসের যুদ্ধে ভারতের কোনো সম্পর্ক নেই, আর ইউক্রেন বা হামাসের সঙ্গে বাংলাদেশ তুলনীয় নয়। উপদেষ্টা কোনো অপ্রয়োজনীয় কথার প্রতিক্রিয়া না দেখিয়ে আসলে এই কথা বলার মূল কারণটি খুঁজে বের করার ব্যাপারে জোর দিয়েছেন। ভারতের যুদ্ধ প্রস্তুতি বাংলাদেশের জন্য হুমকি কিনা সে ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্ভবত নিজস্ব অভ্যন্তরীণ কোন্দলে সচেতনতার জন্য বলেছেন, তাই আমি কোনো অনুমান করতে চাই না। দিল্লির সঙ্গে এই ব্যাপারে আলাপের জন্য তৌহিদ হোসেন বলেন, আমি এই মুহূর্তে কিছু বলে কোনো অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখাতে চাই না, তবে ঠিক কী হচ্ছে তা আমরা ভালোভাবে অনুসন্ধান করব। ভারতের উত্তর প্রদেশের লখনৌতে গত বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনভারসেশনে সভাপতির বক্তব্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ, শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং প্রতিবেশী দেশের কথা উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন।